নমস্কার, নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। তাহলে একমাত্র অপরাধী পুলিশের মধ্যে হচ্ছেন অভিজিৎ মণ্ডল। তিনি হচ্ছেন অফিসার ইনচার্জ, ওসি। তিনি হচ্ছেন ওসি কোথাকার? টালা স্টেশনের। তাকে গ্রেফতার করা হয়েছে। প্রচুর উল্লাস হচ্ছে মানুষের যে যাক একজন পুলিশ অফিসারকে সিবিআই অন্তত শেষ পর্যন্ত গ্রেফতার করেছে, কাস্টাডিতে নিয়েছে। তাকে একাধিকবার প্রায় 40 ঘন্টা জিজ্ঞাসাবাদ হয়েছে এবং তারপর শেষ দিন 7 ঘন্টা জিজ্ঞাসাবাদের পর যেদিন রাজ্যের মুখ্যমন্ত্রীর বাড়িতে মিটিং হতেও হলো না জুনিয়র ডাক্তারদের, ঠিক সেই দিন শেষ পর্যন্ত গ্রেফতার হলেন অনেক রাতের দিকে অভিজিৎ মণ্ডল, এই ওসি টালা থানার। তার পুলিশের গাড়ি দাঁড়িয়েছিল নিজাম প্যালেসের তলায়, সেখানে দেহরক্ষী ছিলেন, সেখানে ড্রাইভার ছিলেন। তারা চোখের সামনে দেখলেন তার স্যারকে। শেষ পর্যন্ত সিআইএসএফ জওয়ানরা তারা সঙ্গে নিয়ে, সিবিআই এর অফিসাররা তারা সঙ্গে নিয়ে বিআর সিং হসপিটালে চলে গেলেন তার দেহ পরীক্ষা করার জন্য। তিনি গ্রেফতার হলেন। সারা পশ্চিমবঙ্গে প্রচুর উল্লাস হয়েছে, আমিও আনন্দ পেয়েছি। বিশ্বাস করুন যে পুলিশ তো অবশ্যই একটা খুব ভাইটাল রোল প্লে করেছিল, একটা অপরাধ করেছিল। তো সেই অপরাধের শেষ পর্যন্ত খেসারত দিলেন অভিজিৎ মণ্ডল, ওই ওসি। এই ওসি গ্রেফতার হওয়ার পরই তারপর আস্তে আস্তে রিভিল হচ্ছে আরও ঘটনা। আমার খালি একটা প্রশ্ন মনে দেখা দিয়েছে যে দেখুন, যেদিনকে ওই মানে রাত্রি 9 তারিখ ভোর রাতের দিকে যখন সেই ডাক্তার কন্যার মৃতদেহ উদ্ধার করা হলো, তখন টালা থানায় ফোন গিয়েছিল, খবর গিয়েছিল। তিনি 1 ঘন্টা, যেটা 7 মিনিট লাগে, 1 ঘন্টা বাদে স্পটে এসছেন, সেটা নিয়ে তার বিরুদ্ধে অভিযোগ। এবং শেষ পর্যন্ত রাত্রিবেলা প্রায় 12:30টার সময় এফআইআর হয়েছে, সেটা নিয়েও টালা থানার ওসির বিরুদ্ধে অভিযোগ। এবং এন্টায়ার কনস্পিরেসি পার্টটায়, লার্জার কনস্পিরেসি পার্টে তাকে গ্রেফতার করা হয়েছে। যেমন সন্দীপ ঘোষকে প্রথমে করাপশনের পার্টে গ্রেফতার করা হয়েছিল, পরবর্তীকালে এই হত্যা সংক্রান্ত ব্যাপারে তাকে গ্রেফতার করা হয়েছে। তো ফলত স্বাভাবিকভাবে প্রশ্ন উঠেছে যে লার্জার কনস্পিরেসি, অর্থাৎ এই ডাক্তার কন্যার মৃত্যুর পর, হত্যার পর, হত্যাকাণ্ডের পর, তারপর বৃহত্তর লার্জার কনস্পিরেসিটা হচ্ছে যে সেই তথ্য গোপন করা, লোপাট করা, এভিডেন্স লোপাট করা, প্লেস অফ অকারেন্স নষ্ট করা, এই সমস্ত ব্যাপারে পুলিশের একটা ভূমিকা আছে। এবং সেই পুলিশের ভূমিকায় এই ভদ্রলোক অভিজিৎ মণ্ডল তিনি তার দায়িত্ব পালন করেনি। শুধু দায়িত্ব পালন করেনি না, তারপরেও তারপরে তার যে কাজগুলো করার কথা ছিল সেগুলো তিনি করেননি। এবং সেটা কি ইচ্ছাকৃতভাবে করেনি না কারুর নির্দেশে করেননি, এখানেই রয়েছে টুইস্ট। আমাদের মনে হচ্ছে, বারবার করে মনে হচ্ছে, আমি সেই জন্যই আজকে এই প্রতিবেদনে হেডলাইন করলাম যে তাঁকে দিয়ে করানো হয়েছে। কেন বলুন তো? তাহলে রাজ্যের মুখ্যমন্ত্রী নারায়ণ স্বরূপ নিগম, যিনি হেলথ সেক্রেটারি, তাকে প্রকাশ্য সভায় প্র্যাকটিক্যালি ভৎসনা করেন যে এই একজন ওসি বিভিন্ন হসপিটালে, প্রাইভেট হসপিটালে ভর্তি হতে গিয়েছিল, সেই হসপিটালগুলো তাকে নেয়নি, তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা নিয়েছে প্রকাশ্যে। রাজ্যের মুখ্যমন্ত্রী যখন প্রকাশ্যে এই কথা বলেন, তার মানে হচ্ছে সেই হসপিটাল অথরিটিগুলোকে থ্রেটিং দিচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী। কেন সেই ওসি কে? নিশ্চিতভাবে আমাদের ধারণা সেই ওসি হচ্ছেন ডালা থানার ওসি। কেন সংবাদ মাধ্যমে আমরা দেখেছিলাম বিভিন্ন প্রাইভেট হসপিটালগুলোতে তিনি ডিহাইড্রেশন হয়েছেন বলে ঘুরে বেড়াচ্ছিলেন ভর্তি হওয়ার জন্য, কিন্তু কোনো হসপিটাল তাকে ভর্তি নিচ্ছিল না। সরকারি হসপিটালে ভর্তি হতে পারছিলেন না, কারণ সেখানে জুনিয়র ডাক্তাররা ধরে ফেলবেন যে এই সাজিয়ে গুছিয়ে চিকিৎসা করার জন্য সুপ্রিম কোর্টে হাজির যাতে না হতে হয়, সিবিআই যাতে না ডাকতে পারে, তার জন্য এখানে ভর্তি হয়ে বসে রয়েছেন। ফলত প্রাইভেট হসপিটালে যাচ্ছিলেন আর রিফিউজড হচ্ছিলেন। তার তো আদতে কিছু হয়নি। শেষ পর্যন্ত পুলিশ হসপিটাল, যেটা রাজ্যের মুখ্যমন্ত্রীর বাড়ির খুব কাছে, সেখানে ভর্তি করে তাকে রেখে দেওয়া হয়েছিল। কিন্তু তারপরেও সিবিআই তাকে বারবার ডেকেছে, শেষ পর্যন্ত তিনি গেছেন এবং শেষ দিন 7 ঘন্টা জিজ্ঞাসাবাদের পর তাকে গ্রেফতার করা হয়েছে। এবং সেই গ্রেফতারের পর পরবর্তীকালে গত পরশুদিন শিয়ালদা কোর্টে তাকে প্রডিউস করে আবার 3 দিনের জন্য সিবিআই কাস্টাডিতে নেওয়া হয়। এখন প্রশ্নটা হলো, অভিজিৎ মণ্ডল কি মূল অপরাধী? দেখুন, মূল কথা, যে কথাটা আমি বারবার বলছি, যে একজন থানার, কলকাতা লালবাজারের অধীন কোনো থানার ওসির বা বড়বাবুর ধরে 3টে মাথা বা 4টে মাথা নেই যে তিনি তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ অমান্য করবেন। ওসি ওয়াজ গিভেন দ্য ডিরেকশন বাই হিজ ইমিডিয়েট বস। ইমিডিয়েট বস স্বাভাবিকভাবে ডিসি নর্থ। ডিসি নর্থের ইমিডিয়েট বস হচ্ছেন লালবাজারের সিপি, আর লালবাজারের সিপির ইমিডিয়েট বস হচ্ছেন স্বরাষ্ট্র সচিব এবং রাজ্যের মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী।
এ তো সিম্পল অঙ্ক, এটা বোঝার জন্য ম্যাথামেটিশিয়ান হওয়ার কোনো প্রয়োজন নেই। ফলত অভিজিৎ মণ্ডল গ্রেফতার হয়েছেন, মানুষ উল্লাস করেছে, আনন্দ করেছে। কলকাতার পুলিশ লেভেলে প্রচুর এই নিয়ে ক্ষোভ বিক্ষোভ হয়েছে যে তাঁকে তো ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে, তাই তিনি অ্যাক্ট করেছেন। এখন গ্রেফতার হয়েছেন, তারপরে কলকাতা পুলিশ কেন তার বিরুদ্ধে স্টেটমেন্ট দিল না, পুরো ব্যাপারটা মাঠে নামলো না? শেষ পর্যন্ত 3 জন, একজন অ্যাডিশনাল কমিশনার অফ পুলিশ এবং 2 জন এসিপিকে পাঠানো হয়েছিল অভিজিৎ মণ্ডলের সার্ভে পার্কের বাড়িতে। তার স্ত্রীর সঙ্গে 15 মিনিট কথা বলে তারা বেরিয়ে এসছেন। এসে বলেছেন, মানে ওই অ্যাডিশনাল কমিশনার অফ পুলিশ বলেছেন ওসি ডিড দ্য রাইট থিং, খুব ভালো তিনি কাজ করেছেন, সার্টিফিকেট দিয়েছেন। আসলে এই সার্টিফিকেটটা দেওয়ার পেছনে হচ্ছে পুলিশ অফিসারদের মধ্যে একটা বিক্ষোভ বা বিদ্রোহ হয়েছে, মানে ওয়েস্ট বেঙ্গল পুলিশ সার্ভিস যারা আইপিএস নন তাঁদের মধ্যে একটা বিক্ষোভ হয়েছে যে আমাদের দিয়ে কাজ করানো হবে, আমরা ধরা পড়ব, আর তারপর কলকাতা পুলিশ কোনো স্টেটমেন্ট দেবেন না। এ কীরকম ভূমিকা? যেদিনকে শুনানি হবে সেদিনকে এসিপি পদমর্যাদার একজন অফিসারকে, অ্যাসিস্ট্যান্ট কমিশনার পুলিশ একজনকে, এবং তার সঙ্গে 2 জন সাব ইন্সপেক্টর এসআইকে উপস্থিত থাকতে হবে, এবং এর সমস্ত আইনি খরচা মেটাতে হবে রাজ্য সরকারকে। আর এখন থেকে আমরা কোনো হোয়াটসঅ্যাপ মেসেজে ওপরতলার ইনস্ট্রাকশন নেব না, মানে হোয়াটসঅ্যাপে কলে কোনো মেসেজ নেব না, আমাদের মেসেজ লিখিতভাবে পাঠাতে হবে। এই যে দাবিটা উঠেছে, এটা সংবাদ মাধ্যমে বেরিয়েছে, এই দাবিটার পেছনেই লুকিয়ে রয়েছে আসল প্রশ্নের উত্তর। অর্থাৎ আমাদের বলা হয়েছে তাই করেছেন, অভিজিৎ মণ্ডলকে বলা হয়েছে তাই তিনি করেছেন। এবার এই যে জায়গাটা, এই জায়গাতেই লুকিয়ে রয়েছে যে তার ইমিডিয়েট বসদের কী কী ইনস্ট্রাকশন ছিল। সুপ্রিম কোর্টে কিন্তু শুনানিটা ভালো করে ফলো করলে বোঝা যায় যে ইমিডিয়েট বসেদের ইনস্ট্রাকশন অনুযায়ী পুলিশের ওই টালা থানা ওসি কিন্তু অ্যাক্ট করেছে। যদি সব কিছু 2 2 4 2 6 2 8 2 10 করা যায়, তাহলে কিন্তু অঙ্কের রেজাল্টটা বেরিয়ে যায়। আমি অন্তত লাইভ স্ট্রিমিং শুনে বুঝতে পেরেছি যে এটা অনেক মাথা পর্যন্ত যাচ্ছে। এখানেই লুকিয়ে রয়েছে আসল রহস্য, সেটা হচ্ছে বলির বকরা করা হয়েছে অভিজিৎ মণ্ডলকে। এটা আমার অবজারভেশন, ঠিক কি ভুল সেটা তো অন্য জিনিস। অবশ্যই অভিজিৎ মণ্ডল ভুল করেছেন, আপনারা প্রশ্ন করতে পারেন তিনি কি ভুল করেন? ভুল করেছেন অবশ্যই। তিনি কেন আনকনসাস বডি কথাটা লিখিয়েছেন? যখন ডাক্তার দেখছেন তাকে খুন করা হয়েছে, মারা গেছে, তখন কেন আনকনসাস বডি লিখেছেন? কেন প্লেস অফ অকারেন্স প্রিজার্ভ করেননি? কেন ডেড বডি তার বাবা মার অনুমতি না নিয়ে দৌড় দিয়েছে 300-400 পুলিশ নিয়ে? কেন ডেড বডি দাহ করা হয়েছে? সেই পার্টটা অবশ্য নর্থ চব্বিশ পরগনা এবং ডিসি নর্থের আওতায় পড়ে, কিন্তু টালা থানার ওসি পর্বে তো মিথ্যাচার ছিল, এ তো অস্বীকার করে লাভ নেই। এবং তিনি নিজে থেকে সব করেছেন, এটা হতে পারে না। কেন যেদিনকে ঘটনাটা ঘটেছে একটু ভালো করে খেয়াল করে দেখবেন, সেই দিনকে সিপি বিনীত গোয়েল, মুরলী সাহেব যিনি ডিসি সম্ভবত, তারা সবাই উপস্থিত ছিলেন, এবং রাজ্যের মুখ্যমন্ত্রী ঘন ঘন ঝাড়গ্রাম থেকে ফোন করে তাদের ইনস্ট্রাকশন দিয়েছেন, এবং পুলিশের ওসি একভাবে কাজ করছে আর সিপি আর কোনো নির্দেশ দিচ্ছে না, এটা তো ভাবার কোনো কারণ নেই। সিপির নির্দেশে ডিসি নর্থ কাজ করেছেন, ডিসি নর্থের নির্দেশে শেষ পর্যন্ত টালা থানার ওসি কাজ করছেন। দিস ইজ দ্য সিম্পল ম্যাথামেটিক্স। এটাকে পাটিগণিত বলুন, এটাকে বীজগণিত বলুন, কিন্তু এটাই হচ্ছে একদম সলিড তথ্য, এটা লজিক্যাল কনক্লুশন। ঠিক এই জায়গা থেকে দাঁড়িয়ে আমার মনে হয়েছে, দেখুন, অন্যায় করানো হয়েছে একে দিয়ে, ওসি টালাকে দিয়ে। তার বাবা মার অনুমতি না নেওয়ার ব্যাপারটা, জোর করে বডি ডিসপ্যাচ করে পাঠিয়ে দেওয়া তার বাড়ির দিকে করানোর কাজটা, প্লেস অফ অকারেন্স প্রিজার্ভ না করা, ঠিকঠাক সিসিটিভি ফুটেজ রিকভার না করা, এবং আনকনসিয়াস বডি লেখা, রাত্রি 12:30 এফআইআর করা, প্রত্যেকটা পর্বে অন্যায় হয়েছে। আমি আরেকটা ভার্সন শুনছিলাম, সেটা হচ্ছে যে এই ভদ্রলোক, মানে এই যে হত্যা ঘটনাটা ঘটেছে, এই হত্যা ঘটনার কিছুক্ষণের মধ্যেই লালবাজারের গোয়েন্দারা দায়িত্ব নিয়ে নেন। ফলত সেইখান থেকে টালা থানার ওসি রেসপন্সিবিলিটি কিছুটা কমে যায়, কিন্তু সেটা তো হত্যা সংঘটিত করার ক্ষেত্রে এই যে পর্বটা, যেখানে ডেড বডি পোস্টমর্টম করে ব্যাক ডোর দিয়ে নিয়ে যাওয়া, তার বাবা মার অনুমতি না নিয়ে বডি পার করে দেওয়া, এবং শুধু তাই নয়, এফআইআরটা লেখানো রাজনৈতিক নেতাদের দিয়ে, এই সমস্ত কিছুর মধ্যে দিয়ে লুকিয়ে রয়েছে যে একটা তথ্য সাপ্রেস করার চেষ্টা হয়েছে। কিন্তু আমার আমি সমস্ত ঘটনাটা নিয়ে যতটুকু রিসার্চ ওয়ার্ক করেছি, তাতে আমার মনে হয়েছে
যে অভিজিৎ মণ্ডলকে দিয়ে করানো হয়েছে। এবং এইখানেই কিন্তু ডিসি নর্থকে বারবার জিজ্ঞাসাবাদ করা হয়েছে। ইতিমধ্যে জানেন দুবার ডিসি নর্থকে সিবিআই নিজাম প্যালেসে ডেকেছিল, জিজ্ঞাসাবাদ করেছে, এবং সিপি পর্যন্ত কলকাতা পুলিশ কমিশনারকেও পর্যন্ত এরপর ডাকবে আমার অন্তত বারবার করে সমস্ত ঘটনাটাই মনে হয়েছে। আমি এই পার্টটাতে আমি যে এই অভিজিৎ মণ্ডলকে স্কেপগোট করা হলো, প্র্যাকটিক্যালি বলির দেওয়া হলো, যে তাকে সামনে রাখা হলো যে তিনিই সব অন্যায় করেছে, বিনীত গোয়েল কোনো অন্যায় করেনি, ডিসি নর্থ কোনো অন্যায় করেনি, এরকম একটা ইন্টারপ্রিটেশন যে করানোর চেষ্টা করা হচ্ছে, সেই জায়গাটাতে আমি রাজ্যের পুলিশে দীর্ঘদিন ধরে রাজ্য পুলিশের আধিকারিক হিসেবে কাজ করেছেন অনিল জানা, আমি সেই পুলিশ অফিসারের কাছে গিয়েছিলাম, রিটায়ার করে গেছেন বলল, তিনি এই সংক্রান্ত বিষয়ে তার খুব মূল্যবান কয়েকটি কথা বলেছেন, আজকের এই প্রতিবেদনে শোনাব। নমস্কার অনিল বাবু, আমি সন্ময় বলছি। বলুন। বলছি, আপনি হয়তো নিশ্চিত অবহিত আছেন যে অভিজিৎ মন্ডল টালা থানার ওসি হ্যাজ বিন অ্যারেস্টেড, এবং স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, যে প্রশ্নটা কলকাতা পুলিশের সাব ইন্সপেক্টর ওসিরা ইতিমধ্যে লালবাজারে গিয়েছিলেন, আমরা সংবাদ মাধ্যমে রিপোর্ট দেখলাম, তারা পরিষ্কারভাবে বলেছেন যে এরপর থেকে হোয়াটসঅ্যাপ কলে কোনো মেসেজ নেবো না, যা হবে লিখিতভাবে মেসেজ দিতে হবে। অর্থাৎ আমাদের আলটিমেটলি আপনি যেটা করছেন, আপনারা যেটা করছেন সেটা হচ্ছে আমাদের বলির বকরা করে দিচ্ছেন। মানে আমি এন্টায়ার সিনপসিস অফ দ্য স্টোরি মানেটা তাই দাঁড়ায়। আপনি তো দীর্ঘদিন কলকাতা বা রাজ্য পুলিশে কাজ করেছেন দায়িত্বশীল অফিসার হিসেবে, আপনার কি মনে হচ্ছে না কোনো একটা জায়গায় পুরো ব্যাপারটাকে আইপিএস লেভেল কিংবা তারও প্রভু যারা, তাদের নির্দেশে তাদের অ্যাক্ট করতে হচ্ছে, এবং শেষ পর্যন্ত বলির বকরা হয়ে যাচ্ছেন মিডল লেভেল পুলিশ অফিসাররা? কি বলবেন? দেখুন, আমরা তো দীর্ঘ 35 বছর চাকরিতে অনেক আইপিএস অফিসারদের সঙ্গেই কাজ করতে হয়েছে, অধীনে কাজ করতে হয়েছে, অনেকে নামি দামি নামও করেছেন সুনামের সঙ্গে। আমাদের কিন্তু এই রকম অবস্থায় পড়তে হয়নি। আর অভিজিৎ মন্ডলকে কালকে আমি একটি চ্যানেলে বলেছি, অভিজিৎ মন্ডলকে টার্গেট করে যদি ইনভেস্টিগেশন হয় তাহলে ইনভেস্টিগেশন বায়াসড হবেই। অভিজিৎ মন্ডলের দোষটা কোথায়? যেখানে স্পটে কমিশনার অফ পুলিশ প্রেজেন্ট, ডিভিশনাল ডিসি প্রেজেন্ট, ওকে তো থাকতেই হবে হসপিটালে। পুলিশ ডিপার্টমেন্টের সর্বনাশ যদি করে থাকে, গত 13 বছরে কোনো রিক্রুটমেন্ট হয়নি অফিসার, যেগুলো হয়েছে সেগুলো হয়েছে ওই ওবিসি নাম দিয়ে একটা নির্দিষ্ট সম্প্রদায়ের করেছেন, তারা সাদা খাতা দিয়ে চাকরি পেয়েছে না কম্পিটিটিভ পরীক্ষা দিয়ে পেয়েছে জানি না, দেখলে মনে হবে বাংলাদেশ বা পাকিস্তানের লিস্ট। আর এইখানে অফিসাররা নেই। আমাদের সময় যে সকল 10টা অফিসার বা 8টা অফিসার মধ্যে সবাই যে থাকতো এফিসিয়েন্ট ছিল তা নয়, 3-4 জন ছিল, ঠিক 3 জন হয়তো থাকতো, তারাই চালাতো, বাকিগুলো ঠেকা দিত। এখানে ওসির দায়িত্ব। অভিজিৎ মন্ডলের একটাই প্রবলেম, ও দীর্ঘদিন থানায় কাজ করেনি, কিন্তু আমি ওর সঙ্গে কথা বলেছি অন্য এক সময়, ও সেই ধরনের অফিসারই না যে এভিডেন্স নষ্ট করবে। আর এভিডেন্স নষ্ট করার জায়গায় যেটা করেছে তো হসপিটাল অথরিটি করেছে। হসপিটালের প্রিন্সিপাল হচ্ছেন হেড অফ দি ইনস্টিটিউশন, তিনি ওখানে চলে গেছেন, যাদের নিয়েছেন ওই জায়গায় অত লোক ঢুকিয়েছেন, তারা তো ম্যান অফ কোনো প্রুডেন্স, তারা তো অশিক্ষিত লোক নয়। তারা ওখানে গেলেন কেন? ওরা জানেন না ওইখানে আমরা হাত দেবো না, তা ভেঙে দিলেন রাতারাতি। আমার প্রতিটি থানায় পিডব্লিউডির একটা ফাইল আছে, এগুলো একটা প্রসেস হয়, উনি বললেন পরের দিন ভেঙে দিলেন। তারপরে বডিটাকে অ্যাকচুয়ালি বডিটাকে নিয়ে যখন ডাক্তারবাবুরা দেখেছেন, তারা ডেট ডিক্লেয়ার করলেন না, কি আনকনসাস করলেন। ওরাই তো ডেট ডিক্লেয়ার করেছেন কখন, ইএমএতে ডেথ সার্টিফিকেট কখন ইস্যু করেছেন। এসবগুলো এখন বলছেন দেরি করেছে কেন, অমুক করেছে কেন। এই দেরিটা যদি থানায় কোনো অভিজ্ঞ ভালো অফিসার থাকতো তাহলে এই প্রশ্নগুলো এড়ানো যেত। আমি অনিল বাবু আপনাকে একটা স্পেসিফিক প্রশ্ন করব, সেটা হচ্ছে যে ধরুন আমি বলছি ডেড বডি জোর করে পাঠানো, পোস্টমর্টেম করতে না দেওয়া, বাবা মার অমতে বডি প্রিজার্ভ না করে সেটা দাহ করে দেওয়া, এই পার্টটাতে সরাসরি পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন জড়িত ছিল। আমার নিজের মনে হয় যে এটা অভিজিৎ মন্ডল একজন টালা থানার ওসির, তার এককভাবে ক্ষমতা ছিল না এই ডিসিশন নেওয়ার, আনলেস অ্যান্ড আনটিল প্রশাসনের সর্বোচ্চ স্তর থেকে, সে বিনীত গোয়েল হোক, ডিসি নর্থ হোক, কিংবা বিনীত গোয়েলের টপ বস হন, তাদের তরফ থেকে নির্দেশ যদি না আসতো যে বডিটা ইমিডিয়েটলি দাহ করা। আপনি কি বলেন? এটা এটা এটা
এটা একদম অভিজিৎ মন্ডলকে এই না জায়গায় না, অভিজিৎ মন্ডলের এর মধ্যে কি রোল আছে? এখানে পোস্টমর্টম যখন হয়েছে, বডি নিয়ম হচ্ছে কোনোটাই হসপিটাল অথরিটি কোনোটাই সিস্টেমেটিক করেননি, না না, আমি হসপিটাল বডিটা যেটা হয়েছে এটা কিন্তু বডিটা উচিত ছিল যেটা হয় স্বাভাবিকভাবে ওনার বাবার কমপ্লেন নিয়ে ডাইরেক্ট মার্ডার কেস লিখে দেওয়া, তারপরে লিখে দেওয়া। এখন কলকাতা পুলিশের সিস্টেম হয়েছে ইউডি কেস লেখা, পরে হয়েছে আমাদের সময় ছিলাম ডাইরেক্ট লিখে দিতাম, ওর বাবার কমপ্লেন নিয়ে কেস লিখে দিয়ে বডিটা ওনাদেরই হ্যান্ড ওভার করে দেওয়া নিয়ম। আর যদি ওনারা চাইতেন প্রিজার্ভ করার, হসপিটালের মর্গের একজন তো বলেছে আমাদের এখানে সিস্টেম আছে, অনিল বাবু, আমি এই জায়গাটা একটু স্পেসিফিক হওয়ার চেষ্টা করছি যে বডি প্র্যাকটিক্যালি তার বাবা মা থানায় বসে বডি নিয়ে দৌড়লো কলকাতা পুলিশ পানিহাটির উদ্দেশ্যে আন্ডার দ্য লিডারশিপ অফ ডিসি নর্থ অভিষেক গুপ্তা। এখানে তো ওপর লেভেলের পুলিশের ইনস্ট্রাকশন ছাড়া এটা সম্ভব কি? না, এটা সম্ভব না, এটা সম্ভব না। আমি এই জায়গাটা না না না, এটা কখনোই অভিজিৎ মন্ডল একার কারে চাপিয়ে লাভ নেই। এবং শুধু তাই না, শ্মশানে যেভাবে ওর বাবা মাকে না বডি দিয়ে শ্মশানে নিয়ে গিয়ে যেভাবে পোড়ানো হয়েছে, আমি ওই পার্টটাতেও আলাদা করে যাব, কিন্তু আমি খুব স্পেসিফিক হচ্ছি যে বিনীত গোয়েলের ইনস্ট্রাকশন ছাড়া পুলিশের বডি নিয়ে দৌড়ানো কি কোনো ক্ষমতা আছে, ছিল সেই রাতে? আপনি বিনীত গোয়েল আইপিএস, উনি কমিশনার পুলিশ ঠিকই, কিন্তু ওনাকেও তো কলকাতা পুলিশ তো অটোনমাস নয়, ওনাকেও তো একটা মাথার উপর আছে, তার মানে মাথার উপর থেকে মাথার উপরে সেটা উনি বলতে পারবেন। আন্ডার হুজ অর্ডার না, দিস ওয়াজ ডান। কিন্তু আলটিমেটলি এই পার্টটাতে তো হসপিটালের ভূমিকা ছিল না, এই পার্টটাতে তো পুলিশ, এটা হসপিটালের ছিল না, এই পার্টটা পুলিশেরই ছিল, এইভাবে নিয়ে যাওয়া বডি, এবং পুলিশ তার রাজনৈতিক প্রভুদের নির্দেশ অনুযায়ী কাজ করেছে। এটা কমিশনারের মাথা উপরেও তার একজন রয়েছে। আচ্ছা, আমি একটু অন্য আলাদা একটা প্রশ্ন আপনাকে করছি, সেটা হচ্ছে যে পুলিশের, মানে আমি বলছি WBPS পুলিশ অফিসাররা তারা বসছেন লালবাজারে বিনীত গোয়েলের সঙ্গে, আমি সংবাদ মাধ্যমে রিপোর্টটা আপনাকে পাঠিয়েছি, আপনি দেখেছেন হয়তো, যে তারা বলছেন যে আমরা কেন ভিক্টিমাইজড হব। এই যে মৌলিক প্রশ্নটা, যে পুলিশের মাঝের স্তর তো অ্যাফেক্টেড হয়ে যাচ্ছে না এই নোংরামির জন্য? আজকে পুলিশের পরিবারগুলো সমাজে পর্যন্ত অ্যাফেক্টেড হয়ে যাচ্ছেন, মানুষ প্রশ্ন করছেন, তাদের দেখে ব্যঙ্গ বিদ্রুপ করছেন। এটা তাদের তো অপরাধ নয়, অপরাধ তো যাদের এই মাঝের লেভেলের পুলিশ অফিসারদের ক্ষোভ এবং যন্ত্রণা তো যথেষ্ট যুক্তিসঙ্গত, যে আমাদের ওপর আপনারা চাপ দিয়ে ইনস্ট্রাকশন দিয়ে কাজগুলো করাচ্ছেন। আর যার জন্য বলেছেন হোয়াটসঅ্যাপে মেসেজ নেব না, অর্থাৎ দে ওয়ান্ট টু প্রিজার্ভ ডকুমেন্টস, যাতে বিপদে পড়লে সিবিআই ইডি বা অন্য কোনো তদন্তের মুখোমুখি হলে অন্তত তারা আলটিমেটলি এই উত্তরটা দিতে পারেন, তাই না? এমার্জেন্সি সিচুয়েশন যখন হয় না, আমরাও ফেস করেছি, অনেক সময় হয়েছে, তখন ডাইরেক্ট এমনও ঘটনা ঘটেছে বড় ঘটনায়, তখন আর ওই লেখালেখি করে অর্ডার পাবার কোনো সময় থাকে না, ডাইরেক্ট কন্ট্রোলের সঙ্গে সিপি বা ডিসি সাহেবের সঙ্গে ডাইরেক্ট কথা হয়, সেইভাবেই অ্যাক্ট করতে হয়, এরকম সিচুয়েশন আসে। তবে আমরা দেখেছি আমাদের সেই স্বাধীনতাটুকু ছিল, কোনো কাজ হয়তো ইনস্ট্রাকশন দিলেন ওপরওয়ালারা, কিন্তু আমরা দেখছি এইটা ইন টোটো করতে গেলে প্রবলেম হতে পারে, তখন আমরা তো এই জুটমিলের এমপ্লয় না যে চলবে না বলে বলতে পারি। আপনাদের তো সেই অবস্থা হয়নি, যে এমন কোনো পরিস্থিতি হয়নি যেখানে ওই মানে 14 ঘন্টা টাইম পাওয়ার পরও মানে রাত্রি 12:30টার সময় FIR করতে হয়েছে, সেরকম পরিস্থিতি কি হয়েছে? না, এইটা কিন্তু থানায় কোনো অভিজ্ঞ অফিসার থাকলে বা অ্যাডিশনাল অভিজ্ঞ হলে বা এটা ইট কুড হ্যাভ বিন অ্যাভয়েডেড। ঠিক, এটা অ্যাভয়েড করা যেত। শুধু অভিজ্ঞ অফিসার নয়, আমি আপনার একটু ডিফারেন্স অফ ওপিনিয়ন হচ্ছে আমার। হি ওয়াজ গিভেন দ্য ইনস্ট্রাকশন, যে লেভেলে অভিজিৎ মন্ডল কাজটা করেছেন, আমি অভিজিৎ মন্ডল হয়ে ডিফেন্ড করছি না, কিন্তু অভিজিৎ মন্ডল আন্ডার ইনস্ট্রাকশন হি হ্যাজ টু অ্যাক্ট, এবং তারা এখন ওনারশিপ নিচ্ছেন না, নিতে হচ্ছে অভিজিৎ মন্ডল এবং তার পরিবারকে। কমিশনার পুলিশ ডিভিশনাল ডিসি থাকলে সেখানে ওসি না যাওয়াটা তো মানে ঠিক অনুচিত, ওকে তো যেতেই হবে, ওকে থাকতেই হবে, এটাই তো প্রোটোকল। তাদের ইনস্ট্রাকশনে কাজ করতে হবে। সে তো হয়, অনেক সময় হয়, অনেক সময় আমরাই
তবে আমাদের সত্যি কথা কি জানেন তো, আমরা নিজেরা যা করতাম তার উপরে হয়তো ওনারা সুপারভাইজ করতেন, কিন্তু কোনোদিন ইন্টারফেয়ার করে আমাদের বলেননি এটা করে দাও ওটা করে দাও। এবারে তবে আমি ইন্টারফারেন্স বুঝতে তো পারছেন, রাজ্যের মুখ্যমন্ত্রী হ্যাঁ, রাত দুটো এখন পর্যন্ত ঝাড়গ্রামে এখন জেগেছিলেন চলছে তো কেন? এইভাবে। আর রাত কমিশনার দুটো পুলিশকে পর্যন্ত রাজ্যের সিএম বলছে, মুখ্যমন্ত্রী জেগেছিলেন কেন? রাজ্যের সিএম মুখ্যমন্ত্রীর নিজে সঙ্গে বিনীত বলছেন। রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে বিনীত গোয়েলের টেলিফোনিক কতবার কনভারসেশন হয়েছে, কি কনভারসেশন হয়েছে, সেটাই তো এই এন্টায়ার এপিসোডের মূল স্টোরি, যেটাকে আমরা অনেকে অ্যাভয়েড করে যাচ্ছি, লুকিয়ে যাচ্ছি, তাই না? মাননীয় মুখ্যমন্ত্রী নিজে বলেছেন আমি বিনীতকে নিয়ে গেছি। কি ভাষা! হ্যাঁ হ্যাঁ, কমিশনার পুলিশ আইপিএস অফিসার উনি তো কাউকেই সম্মান দিয়ে কথা বলেন না। ডেড বডির সম্মান দেবে, তার পরিবারকে সম্মান দেবেন, এটা ভাবা যায় নাকি? ওইটা বিনীতকে নিয়ে গেছি। আরে কোন দেশের ভাষা? আমি তো কোনোদিন, আমরা এতদিন চাকরি করেছি, কোনোদিন এইভাবে ভাষায় বলতে শুনিনি কাউকে। নিয়ে গেছি ওখানে, ওখানে 1 ঘন্টা কথা বলেছি। অনিলবাবু অনেক ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। এই নিয়ে পরবর্তীকালে আবার আসবো আপনার কাছে। Thank you. অনেক ধন্যবাদ।